হ্যাঁ, আরে সেই তো। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, দেখ না, আজকাল সারাক্ষণ দেখছি গোপালের মুখে হাসি লেগেই থাকে রে। হ্যাঁ ভাই, কিন্তু ব্যাপারটা কি রে? হবে না। তুই তো সব কথাই পরে জানিস ভাই। গোপাল প্রেমে পড়েছে রে। কি বলছিস কি তুই? তাহলে তাহলে শেষ পর্যন্ত আমাদের গোপাল রাধা পেয়েই গেল। আজ তো আমি ওকে... আরে ও কোথায় গেল? দেখ, কোনো গাছের তলায় বসে মনে হয় প্রেমের কথা বলছে আর কি। আজ এই মজনুকে আমি জবাই করেই ছাড়বো। আমি জানতাম না ইয়ার। গোপাল, 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 এই মহেশ, মহেশ, গোপাল মারা গেছে। মহেশ, তাড়াতাড়ি। তোমরা তিনজন এখানে দাঁড়াও, আমরা ভেতরে যাচ্ছি। এই ল্যাবের প্রত্যেকটা কোণা ভালো করে খোঁজো। জিনিসটা এখানেই থাকবে, খোঁজো তাড়াতাড়ি। বস, গুলি শেষ হয়ে গেছে আর দুজন মারাও গেছে। যেটার জন্য আমরা এখানে এসেছি সেটা আমরা এখনো পাইনি। যা ইচ্ছা হোক, যে কোনো মূল্যে এই মিশন আমাদের সাকসেস হতেই হবে। আর শোনো, গার্ডদের ভেতরে আসতে দেবে না। ঠিক আছে বস, আমি ওদের আটকাচ্ছি।
ল্যাবটাকে দেখছি পুরো তছনছ করে দিয়েছে। স্যার মনে হচ্ছে তো কোনো বড় গ্রুপ হামলাটা করেছে। এই দেখুন স্যার, সিসিটিভি ক্যামেরাটা ভেঙে ফেলে দিয়েছে। রজত, কিছু জানা গেল কারা ছিল, কতজন ছিল? স্যার জানি না কারা ছিল, কতজন ছিল, কিন্তু তাদের মধ্যে 3 জন মারা গেছে। স্যার, আমরা বিল্ডিংয়ের ভেতর 4 জন লোককে ফায়ারিং করতে দেখেছিলাম, আর যখন আমরা ভেতরে গেলাম ওদেরকে মারতে, তো কয়েকজন ওই জানলা দিয়ে লাফিয়ে পালিয়েছে। আচ্ছা, ফ্রেডি, কিছু জানতে পারলে এই লোকগুলোর ব্যাপারে? কিচ্ছু জানতে পারিনি স্যার। আমি এদের সবার পকেট ভালো করে সার্চ করে দেখেছি, আইডেন্টিফিকেশনের কিচ্ছু নেই। তোমাদের এই রিসার্চ ল্যাবরেটরির কম্পাউন্ডের কটা গেট আছে? স্যার, এই বিল্ডিংয়ে 3টে গেট আছে, আর 3টে গেটেই 24 ঘন্টা সিকিউরিটি গার্ড থাকে। কিন্তু নর্থ উইং আর ওয়েস্ট উইন্ডের গেটটা মেন গেট হওয়ার জন্য ওখানে সিকিউরিটির ব্যবস্থাটা বেশি করা হয়েছে। স্যার এই জন্যই ওরা ওয়েস্ট উইংয়ে গেট দিয়ে হামলা করেছে, যেটা ব্যাক গেট। আর বাকি গার্ডরা এখানে আসার আগেই ওরা ব্যাক ডোর দিয়ে ঢুকে বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। স্যার, যেভাবে হামলাটা হয়েছে তাতে মনে হচ্ছে যে হামলাকারীরা এই গভর্নমেন্ট রিসার্চ সেন্টারের সিকিউরিটি সিস্টেমটা আগে থেকেই ভালো করে চিনত। কাজ তো করেছে ভেতরেরই কোনো লোক, যাদেরকে এরা রিসার্চ ল্যাবরেটরি আর সিকিউরিটি এজেন্সির ব্যাপারে বলেছে। এটা ভেতরের লোকেরই কোনো কাজ, ভেতরেরই। কিন্তু স্যার, ওরা এখানে কি নিতে এসেছিল? এই গভর্নমেন্ট রিসার্চ সেন্টারটায় হামলা করার কি কারণ থাকতে পারে? রজত, ক্রিমিনাল রেকর্ডসে কিছু ম্যাচ করেছে? কিছু জানা গেছে এর ব্যাপারে? না স্যার, রিসার্চ ল্যাব থেকে পাওয়া সব আঙুলের ছাপ আর ডিএনএ স্যাম্পেলকে চেক করে নিয়েছি, কিন্তু সেগুলো কোনো ক্রিমিনালের সঙ্গে ম্যাচ করছে না। তার মানে এর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই? সেটা কিভাবে সম্ভব? তাহলে এই লোকগুলো কারা? বস, হ্যাঁ শাহরুখে, 1 মিনিট। বস, এই দেখো, এই যে বুলেটটা দেখছো, এটা .45 ক্যালিবারের। আর এইটা আমাদের দেশে তৈরি নয়। আমাদের দেশে তৈরি হয়নি? শুধু তাই নয়, এইটা, এই যে বন্দুকটা যেখান থেকে গুলিটা চালানো হয়েছে সেটাও বিদেশি। এইগুলো সব মডার্ন টেকনোলজির হাতিয়ার, আধুনিক গানস। এরকম আধুনিক অস্ত্র চালাবার জন্য এই উগ্রপন্থীদের নিশ্চয়ই বিশেষ কোনো ট্রেনিং নিতে হয়েছিল স্যার। শুধু তাই নয়, এরকম বিপজ্জনক অস্ত্র ব্যবহারকারী লোকগুলোর উদ্দেশ্যও অতটাই বিপজ্জনক। এটা কোনো সাধারণ চোর বা গুন্ডার কাজ নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো আতঙ্কবাদীর হাত আছে। এরা এমন কোনো জিনিসের পেছনে পড়ে আছে যে যার সঙ্গে দেশের সুরক্ষার প্রশ্ন জড়িত। সরি স্যার, কিন্তু আমার মনে হচ্ছে না যে এরকম কোনো ছোটখাটো ব্যাপার নিয়ে এত বড় দেশের কোনো সুরক্ষাতে আঁচড় পড়বে। সূর্য, গ্রেট, আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে, আসুন। অভিজিৎ, আমি বুঝতে পারছি না এই জিনিসটা কে করেছে, তাই আপনাদের সাহায্য আমার একান্তভাবে দরকার। এর জন্যই তো আমরা আপনার কাছে এসেছি। সবচেয়ে আগে আপনি এটা আমাদের বলুন যে ওই হামলাকারী ল্যাব থেকে কি চুরি করতে এসেছিল? একটা বায়োলজিক্যাল এজেন্ট চুরি করতে এসেছিল, যেটা আমি কিছুদিন আগে তৈরি করেছি। বায়োলজিক্যাল এজেন্ট? কেমন বায়োলজিক্যাল এজেন্ট? যখন এদের কোনো ক্রিমিনাল রেকর্ডই নেই, তো আমরা এদের গ্রুপটাকে খুঁজবো কি করে? ওদের খোঁজার জন্য হয়তো এইগুলো তোমাদের কাজে লাগবে। এগুলো তো চুল শাহরুখে। হ্যাঁ বস, আমি এই লাশগুলোর চুলে ডিএনএ টেস্ট করেছিলাম, আর এই ডিএনএ টেস্টের কারণে আমি জানতে পেরেছি যে ভিকটিম নাম্বার 2 আর ভিকটিম নাম্বার 3 এই দুজনেই একই ধরনের শ্যাম্পু ব্যবহার করত। শ্যাম্পু? কিন্তু ডক্টর সালুখে, আমাদের দেশে তো হাজারো শ্যাম্পুর ব্র্যান্ড আছে,
আরে লক্ষ দোকান আছে যেখানে শ্যাম্পু বিক্রি করা হয়। কিন্তু এটা কোনো সাধারণ শ্যাম্পু নয় ফ্রেডি স্যার, এটা একটা বিশেষ ধরনের শ্যাম্পু যেটা ইমু অয়েল, কিউই ফ্রুট আর অ্যালোভেরা থেকে বানানো হয়েছে। মানে এই বিশেষ ধরনের শ্যাম্পু কোনো বিশেষ জায়গাতেই তৈরি করা হয় আর বিশেষ দোকানেই বিক্রি হয়। কিন্তু সন্ত্রাসবাদী দামি প্রসাধনী শ্যাম্পু, স্যার ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি না। কিছু কিছু বুঝতে পারছি রজত, কিছু কিছু মাথায় আসছে। হতে পারে এরা এমন কোন জায়গায়, এমন কোন হোটেলে উঠেছে যেখানে হোটেল কর্তৃপক্ষ কাস্টমারদের জন্য হাতে তৈরি শ্যাম্পু বা আয়ুর্বেদিক শ্যাম্পু রাখে। বস, আমি এদের চুলগুলোর আরো টেস্ট করে এর কম্পাউন্ডের হদিশ পেতে পারি। ততক্ষণ আমরা কোন কসমেটিক্স এক্সপার্টের সঙ্গে দেখা করি, জানতে পারবো এই শ্যাম্পুর ব্যাপারে। এর নামে আমি সাইক্রোটক রেখেছি। এটা এমন রোগে কাজ করে যেটা কিছুতেই ছাড়াতে চায় না। আর এই বায়োলজিক্যাল এজেন্ট হচ্ছে সত্যিকারের একটা ভাইরাস। ভাইরাস? হ্যাঁ, এই ভাইরাস দিয়ে মসের ভ্যাকসিন আর মেডিসিন বানানো যেতে পারে, কিন্তু ভুল হাতে পড়লে এর অপব্যবহার হবে। যদি ভাইরাল এপিডেমিক হয়ে যায় তবে কিছুদিনের মধ্যে লাখ লাখ লোকের প্রাণ যাবে। তার মানে ওদের উদ্দেশ্যটা সৎ নয়। তার মানে তো ব্যাপারটা খুবই সিরিয়াস স্যার। এবার এটা যদি মিডিয়া বা সাধারণ মানুষ জেনে যায় তাহলে ওরা তো ভয় পেয়ে যাবে। এই কথাটা বাইরে যেন না যায়, এই কথাটা আমাদের মধ্যে লুকিয়ে রাখতে হবে। তো স্যার আমি এইটা বুঝতে পারছি না যে ওই হামলাকারীদের ল্যাবের সুরক্ষা বন্দোবস্ত, সিসিটিভি ক্যামেরার সমস্ত প্লেসমেন্ট সম্পর্কে কি করে জানতে পারলো? ঘরের শত্রু বিভীষণ থাকলে যা হয়, এটা নিশ্চয়ই কোনো ল্যাব কর্মীর কাজ। তাহলে ওই ভিতরের লোকটা এটা কি করে জানতে পারলো না ভাইরাসটা ল্যাবে কোথায় রাখা আছে? সেটা মনে হয় সেই জন্যই যে আমি কালকেই ভাইরাস রাখার জায়গা বদলে দিয়েছি। আর আপনি এখন এটা চান যে সেই ভাইরাস আমরা শহরের বাইরে নিয়ে যাই আর কোনো সুরক্ষিত জায়গায় রাখি? আগে হ্যাঁ, এই জন্য আপনাদের ডেকেছি। আমি সিআইডিতে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। অভিজিৎ, এই ভাইরাসটা যে কোনো ভাবে আমাদের অশোকনগরের রিসার্চ ল্যাবে সুরক্ষিতভাবে পৌঁছে দিতে হবে, যে কোনো ভাবেই হোক। স্যার, অশোকনগরের দূরত্ব অলমোস্ট 180 কিলোমিটারের মতো। 180? স্যার, যদি দিনের বেলা যাওয়া হয় তাহলে হেভি ট্রাফিকের জন্য কমসে কম 5 থেকে 6 ঘন্টা লাগবে। স্যার টাইম লাগবে, কিন্তু আমার মতে এই কাজটা দিনের বেলায় করাই ভালো। কি দিন আর কি রাত স্যার, ওই উগ্রপন্থীরা এত বড় একটা রিসার্চ ল্যাবের উপরে আক্রমণ করেছে। যখন আমরা ভাইরাসটা শিফট করতে যাব তখন যদি আমাদের উপরে হামলা করে স্যার? তাহলে তুমি বাড়ি যাও। না স্যার, অশোকনগর যাওয়ার জন্য কটা রাস্তা আছে? স্যার 3টে রাস্তা আছে। সবচেয়ে সুরক্ষিত এই টোল হাইওয়ে রাস্তাটা। একটু লম্বা আছে কিন্তু জায়গায় জায়গায় পুলিশ চেকপোস্ট আছে। এই রাস্তায় তো কোনো বস্তিও নেই, কোনো জঙ্গলও নেই। স্যার আপনার সন্দেহটাই ঠিক হলো। ওই শ্যাম্পু বিশেষ করে কিয়া নামের চেইন অফ হোটেলসেই সাপ্লাই করা হয়। গুড ওয়ার্ক শ্রেয়া। একটা কাজ করো, এই 3 জনের ফটোগুলো এই শহরে যতগুলো হোটেল আছে সব জায়গায় পাঠিয়ে দাও, জানা যাবে ওরা কোন হোটেলে এসে উঠেছে। অভিজিৎ, এই যে টোল প্লাজা হাইওয়ে আছে না, অনেক লম্বা রাস্তা। আমার তো মনে হয় সব থেকে নিরাপদ আর ভালো রাস্তা এটাই। আর রজত, এই শহরের চেকপোস্ট গুলোতে জায়গায় জায়গায় যতগুলো চেকপোস্ট আছে সব জায়গায় নিরাপত্তা বাড়াও। ইয়েস স্যার। আর অভিজিৎ, ওই ভাইরাস নিয়ে তুমি চলে যাও অশোকনগর। তুমিও বেরিয়ে পড়ো। কি ব্যাপার বিনীত, তোমাকে খুব নার্ভাস দেখাচ্ছে? সত্যি কথা বলতে কি স্যার, একটু তো নার্ভাস লাগছেই। একটা পরামর্শ দেব, অল্প স্বল্প নার্ভাসনেস আর অল্প স্বল্প ঘাবড়ানো ভালো হয়। কি? হ্যাঁ রিয়েলি, এতে আমাদের চেষ্টাও বেড়ে যায় আর লক্ষ্যতে পৌঁছতেও সাহায্য করে। আপনার অ্যাডভাইস মনে রাখবো স্যার, থ্যাংক ইউ। আর একটা কথা, গন্তব্যে পৌঁছতে আমাদের 3 ঘন্টা লাগবে।
আর আগামী 3 ঘন্টায় আমাদের সাথে যা যা হবে ওটা কাকতালীয় বলে ভেবো না, শত্রুর চাল বলেই মনে করো। রাইট স্যার। একটা কথা বলবো স্যার, আমার পেছনে যে গাড়িটা রয়েছে তাতে 2টো লোক বসে আছে। যখন থেকে আমরা যাত্রা শুরু করেছি এরা আমাদের অনুসরণ করছে স্যার। আমি জানি, কিন্তু ওরা আমাদের ফলো করছে না। সরি স্যার, কিন্তু আপনি এত জোর দিয়ে বলছেন কি করে? আমি ওদের আগেই দেখে ফেলেছিলাম, তাই এই গাড়িটার নাম্বারও আমি ব্যুরোতে পাঠিয়ে দিয়েছি। ব্যুরো থেকে গাড়ির মালিকের নাম আর তার ফোন নাম্বার পাওয়া গেছে, আর সেই ফোন নাম্বার থেকে আমরা জানতে পেরেছি যে সে কার সাথে কথা বলছে আর কি কথা বলছে। বুঝতে পেরেছো? গ্রেট স্যার। তবুও অ্যালার্ট থেকো। এইটাই সেই ঘর স্যার যেখানে ওরা দুজন ছিল। কতদিন ছিল ওরা এখানে? ওরা দুজন পরশুদিনই এখানে এসেছিল, আর মাত্র কয়েক ঘন্টাই ছিল। আমার তো ভীষণ ভয় করছে স্যার। ভয়? আপনার আবার কিসের ভয়? স্যার এটাই যে আমি আপনাদের সাহায্য তো করলাম, কিন্তু আমার এখন ভয় করছে যে ওরা যদি সত্যি সত্যি সন্ত্রাসবাদী হয় তো আমাকেও প্রাণে মেরে ফেলবে। দেখুন মিস্টার ঋষি, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনার কিচ্ছু হবে না। এখন আমরা এটা জানতে চেষ্টা করব যে এই লোকটা কে আর কার জন্য এই কাজ করছে। আর যদি আপনি আপনার পুরো কোঅপারেশন আমাদের দেন তাহলে আমরা ওদের তাড়াতাড়ি ধরতে পারবো। আমি তো সম্পূর্ণ কোঅপারেশন করব। সেই জন্য যখনই আমি এদের দুজনের ছবি দেখলাম আমরা সাথে সাথে এই রুমটা সিল করে দিয়েছি, আর এখনো পর্যন্ত আমরা এখানকার কোনো জিনিসে হাত দিইনি। তল্লাশি নাও, নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাওয়া যাবে। মিস্টার ঋষি, আপনার স্টাফের মধ্যে থেকে যে এখানে খাবার জল নিয়ে এসেছিল ওকে একটু ডাকুন তো। হ্যাঁ স্যার। হ্যালো সুবীর, হ্যাঁ রুম নাম্বার 208-এর পার্সোনাল সার্ভিসে যে স্টাফ ছিল তাকে এক্ষুনি এখানে পাঠাও। আচ্ছা মিস্টার ঋষি, পরশুদিন এরা দুজন ছাড়া আর কেউ কি এসেছিল এদের সঙ্গে? না স্যার, শুধু এরা দুজনই একসাথে ছিল। শুধু এই একটা ঘরে বুক করেছিল নাকি অন্য ঘর বুক করেছিল অন্য কারোর জন্য? না স্যার, ওরা তো শুধু এই রুমটাই বুক করেছিল। কিছু বুঝতে পারছি না। যদি শুধু এই 2টো লোকই এখানে চেক ইন করে তাহলে বাকি সাথীরা কোথায় ছিল? হতে পারে যে ওদের অন্য সাথীরা অন্য কোনো রুমে ছিল, যাতে ওদের উপরে কারো সন্দেহ না হয় আর একসাথে সবাই যাতে ধরা না পড়ে। সেটা হতেও পারে। স্যার বাথরুমে কোনো প্রমাণ পাওয়া গেল না। আমিও কিচ্ছু খুঁজে পাইনি। মনে হচ্ছে যাওয়ার আগে ওরা সব পরিষ্কার করে দিয়ে গেছে। স্যার এ হচ্ছে রাজু, যে এই রুমের রুম সার্ভিসে দেখাশোনা করে। আচ্ছা রাজু, পরশু এখানে 2টো লোক চেক ইন করে, তাদের ব্যাপারে যা কিছু তুমি জানো আমাদের বলো। প্রথম তো ওদেরকে আমার খুব ভালো লোক বলে মনে হয়েছিল, খুবই ভদ্রলোক মনে হচ্ছিল, বেশি কথাও বলছিল না ওরা, আর ওরা আমাকে খুব ভালো টিপস দিয়েছিল স্যার। প্রথমে মানে? পরের দিকে ওদের ব্যবহার অন্যরকম ছিল? হ্যাঁ স্যার, পরে ওরা খুব টেনশন করছিল স্যার। টেনশন? হ্যাঁ স্যার, আমি ওদের জন্য খাবার নিয়ে এসেছিলাম, তখন কারোর ফোন চলে এসেছিল, আর ওই লম্বা লোকটা বাইরে চলে গেছিল ফোন ধরবার জন্য। আর যখন ভেতরে চলে আসে, জানি না ওনার কি হলো, উনি সবাইকে চলে যাওয়ার জন্য বললো এখান থেকে। স্যার ওরা খাবারটাও খায়নি, আমাকে টাকা দিয়ে দিল আর চলে গেল। আচ্ছা তুমি কি কিছু শুনেছিলে ওরা কার সঙ্গে কথা বলছিল, কি কথা বলছিল? না স্যার। ফোনটা কটার সময় এসেছিল? এই 9টা নাগাদ হবে। 9টার সময়? মিস্টার ঋষি, যখন ওরা দুজন চেক ইন করে আপনার এন্ট্রি রেজিস্টারে নিশ্চয়ই ফোন নাম্বার লিখেছিল? ইয়েস স্যার। গুড। ফ্রেডি, ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে নাও, টেলিফোন কোম্পানিকে ফোন করো আর জানতে চাও এই ফোনটা কে করেছিল এবং কোথা থেকে। সব ঠিক আছে না দয়া? হ্যাঁ স্যার, এখনো পর্যন্ত ঠিকই আছে, কোনো প্রবলেম নেই স্যার। প্রবলেম আসবেও না দয়া, কারণ আমাদের প্ল্যান ফুল প্রুফ করা। 2টো সিলভার ব্রিফকেস, 2টো আলাদা আলাদা সিআইডি অফিসার, 2টো আলাদা আলাদা গাড়ি। যখন ওরা জানতে পারবে যে ভাইরাসগুলো কোথায় আছে, ভাইরাস ততক্ষণে সেফ জায়গায় পৌঁছে যাবে। আশা তো তাই করছি স্যার। স্যার হাইওয়ে পুলিশের কাছ থেকে কোনো খবর পাওয়া গেছে? না দয়া, এখন পর্যন্ত পারিনি। এতক্ষণ পর্যন্ত না কোনো গাড়ি না লোক দেখতে পাইনি যাদের সন্দেহ করি। বাস আর মাত্র 2 ঘন্টা স্যার। একবার ওই জায়গায় ঠিকঠাক পৌঁছে যেতে পারলে তবেই নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারবো স্যার। এবার আমার কথাটা মন দিয়ে শোনো। এখন 1 কিলোমিটার দূরে বাঁ দিকে একটা কাঁচা রাস্তা দেখতে পাবে, আর বাঁ দিকের মোড়ে তুমি বাঁক নেবে, নিজের টার্গেটে খুব তাড়াতাড়ি পৌঁছবে। একটু ভালো করে দেখে বলুন, এরা দুজন আপনার ধাবায় এসেছিল?
এই দেখো, খুব কঠিন প্রশ্ন করে ফেললেন। আরে এখানে তো হাজারো লোক রোজ আসা যাওয়া করে, আগে কোন কোন চেহারা মনে রাখবো দাদা? আসলে আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। আচ্ছা, এইটুকু মনে করে বলুন যে পরশু রাতে 9টা নাগাদ আপনার ফোনটা কেউ ব্যবহার করতে নিয়েছিল? এই দেখো স্যার, এইখান থেকে তো হাজারো লোক দিনে বারবার ফোন করে, এখন কে কোন সময় ফোন করে গেল আমি কি করে বলতে পারবো বলুন? আচ্ছা, পরশু রাতে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা আপনার অদ্ভুত লেগেছে? অদ্ভুত? ও হ্যাঁ দাদা, আমার মনে পড়ছে ওই পরশুদিন আমাদের রাঁধুনি পারমিত আরে ডাল মাখানিতে লবণ দিতে ভুলে গেছে। সমস্ত খরিদ্দাররা চেঁচামেচি করা শুরু করেছে। ওই কোনার দিকে 4 জন বসেছিল দাদা, ওই চুপচাপ খাবার খেয়ে যাচ্ছিল, ওরা তো টু শব্দ করলো না দাদা। যদি আর অন্য কোনো কথা মনে থাকে, যেমন কি ধরনের পোশাক পরেছিল ওরা, কোন গাড়িতে এসেছিল? ও হ্যাঁ হ্যাঁ দাদা, ওরা সাদা কালারের জিপে এসেছিল দাদা। জিপের নাম্বারটা দেখেছিলেন আপনি? নাম্বার তো মনে নেই, কিন্তু ওরা জিপে বসার আগে মোহনকে কল করছিল দাদা। মোহন? মোহনটা আবার কে? মোহন? আরে আমার বন্ধু দাদা, আসলে ট্রাক ড্রাইভার। এবার এই ট্রাক ড্রাইভারকে কোথায় পাবো? কোথায় পাবেন ওকে? ও তো এখানেই খাবার খাচ্ছে দাদা। মোহনা, মোহনা এখানেই তো ছিল, এখন কোথায় যে গেল? ওই মোহন, মোহন এই দেখো গাড়ি এখানে আছে, জানি না কোথায় চলে গেল। ওই মোহন, ওই মোহন, ওই মোহন, ওই মোহন রে, আরে ওই কালা মোহন, ওই ওই দেখো মোহন হাত ধুচ্ছে দাদা, দেখা করে নিন। মোহন? আরে কে বলুন তো আপনারা সাহেব? আচ্ছা মোহন, এটা বলো যে 2 দিন আগে এখানে কি হয়েছিল? 2 দিন আগে তো অনেক কিছু হয়েছে সাহেব। টোল পোস্টে সেদিন স্ট্রাইক হওয়ার ফলে হঠাৎ করে আমার প্রতিবেশীরা কাকা মারা গেল। এখানে এই ধাবাতে তোমার 3-4 জন লোকের সঙ্গে কোনো ঝগড়া তর্কাতর্কি হয়েছিল? আচ্ছা, তার মানে আপনারা ওর বন্ধু, আমার সাথে পাঙ্গা নিতে এসেছেন, বুঝেছি। দেখো, আমরা পাঙ্গা ফাঙ্গা নিতে আসিনি, আমরা সিআইডি অফিসার। আরে বাবা, সিআইডি? একটা ছোট ব্যাপার নিয়ে ওরা সিআইডিতে কমপ্লেন করে দিল? সাহেব, এতে আমার কোনো ভুলই নেই। ওরা সব আমার কাছে এসেছিল, আমার ট্রাকটা ওরা ভাড়ায় চেয়েছিল। কেন? ট্রাক ভাড়া কেন চেয়েছিল? ওরা বললো যে ডক থেকে কিছু জিনিসপত্র ওঠাতে হবে আর ডবল টাকা দেওয়ার কথাও বলেছিল আমাকে, কিন্তু কিন্তু কি? কিন্তু শেষ মুহূর্তে আমায় ওদের না করতে হলো। ওই যে আমাদের কন্ট্রাক্টর আছে না লালা দাদা, ওনার জিনিসটাই নিয়ে যেতে হতো, আর লালা দাদা অনেক দিনের পরিচিত আমার। এবার বলুন আমি ওনাকে কিভাবে না করতে পারি? আর তোমার কথাটা ওরা মেনে নিল? হ্যাঁ। আরে সাহেব না, রাগ হয়ে গেল, ম্যাচেস দেখাচ্ছিল আমাকে। এবার বলুন আমি কতক্ষণ চুপ থাকবো? আর আমি ওনাকে ভালো মন্দ কিছু বলে দিলাম। আচ্ছা 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 আচ্ছা, ওরা কি তোমাকে বলেছিল যে সেদিন ডক থেকে ওরা কি জিনিস তুলতে যাচ্ছিল? আরে সাহেব, আমি তো অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি তো বলতেই চাইলেন না। স্যার, এরা সেই লোকগুলোই নয় তো যাদেরকে আমরা খুঁজছি? আচ্ছা, ওরা তোমার ট্রাক কবের জন্য বুক করেছিল? আজকে দুপুরের জন্য। আজ দুপুরের জন্য? হ্যাঁ দয়া, আর আধ ঘন্টার মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাব। হ্যাঁ অভিজিৎ, একবার কোনোভাবে এই ভাইরাসটাকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারলে আমাদের সব উদ্দেশ্য সফল। কারেক্ট। একবার এই ভাইরাস ঠিকঠাক জায়গায় পৌঁছে যায়, তারপর আমরা আতঙ্কবাদীদের দেখে নেব। দয়া, এসিবি স্যারের ফোন আসছে, আমি এই কলটা কনফারেন্সে নিচ্ছি। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। খারাপ খবর আছে অভিজিৎ। খারাপ খবর? কিরকম? অশোকনগরের সিকিউরিটি এজেন্সিরা একটা অপরিচিত গাড়ি দেখেছে। ওরা ট্রেস করার চেষ্টা করেছিল, কিন্তু গাড়ি উধাও হয়ে গেছে। কিন্তু স্যার, আতঙ্কবাদীরা আমাদের গোপন জায়গার ঠিকানা পেল কি করে? ডক্টর রামানুজম ছাড়া আর কাউকে তো এই গোপন কথাটা আমরা কোনোভাবেই জানাইনি। আমার তো মনে হয় ডক্টর রামানুজনের টিমেরই লোক এই কাজটা করেছে। এই লোকগুলো তো আদা জল খেয়ে ভাইরাসের পিছনে পড়ে আছে। আবার না মাঝ রাস্তায় আমাদের উপরে হামলা করে বসে। হতে পারে, এই জন্য প্ল্যান চেঞ্জ করছি, আমরা অন্য কোথাও যাব। কোথায় যেতে হবে? কালাপুর। কালাপুর? কিন্তু স্যার, এতে তো বিপদ আরো বাড়তে পারে। অসম্ভব, অসম্ভব। এবার আমরা কোথায় যাব, কোথা দিয়ে যাব, কোন জায়গায় থামবো, কাউকে আমরা বলবো না, এমনকি ডক্টর রামানুজনকেও না। স্যার, কালাপুর তো 300 কিলোমিটার দূরে, ওখানে পৌঁছতে তো অন্ধকার হয়ে যাবে। আমি জানি অভিজিৎ,
এই জন্য এই রাস্তার মাঝে কোনো সুরক্ষিত জায়গায় থাকবে। আমার তোমাদের দুজনের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, ঠিক আছে? গুড লাক। সিআইডি সিআইডি বল, গভর্নমেন্ট বিল্ডিং এ কেন হামলা করেছিলি? বল। গভর্নমেন্ট বিল্ডিং? গভর্নমেন্ট বিল্ডিং? কোন গভর্নমেন্ট বিল্ডিং? আমি তো কিছুই বুঝতে পারছি না আপনারা কি বলছেন। এবার বুঝতে পারছিস? এই যে রিসার্চ ল্যাব থেকে বায়োলজিক্যাল এজেন্ট কেন চুরি করেছিলি? কেন বায়োলজিক্যাল এজেন্ট? আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে এর মুখ খোলার জন্য আমাদের অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। 3rd ডিগ্রি ফর্মুলার ব্যবহার? তুই এইভাবে কথা শুনবি না, হ্যাঁ? আরে আরে বাবা রে, আরে মেরে ফেলেছে রে, আরে গুলি মেরে দিল, আমার হাঁটুতে গুলি মেরে দিয়েছে রে। ও বাবা, বাবা রে, ওরে বাপরে, ওরে বাবা রে। স্যার, এটা তো মলের ফ্লোরের ডিজাইন। স্যার, তার মানে ফ্লোর ডিজাইনটার সাহায্যে এর গ্রুপ শপিং মলে পাবলিকের ওপর হামলা করতে যাচ্ছিল। আর এই ফ্লোর ডিজাইনটা এটা প্রুফ করে যে ওদের প্ল্যানিং অনেক দিন ধরেই চলছিল। বল, কাল রাতে কোথায় ছিলি তুই? বল। আমি 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 ওই আমার সাথীদের সঙ্গে মলে ছিলাম স্যার, মলে ছিলাম। সেটা তো আমরা ঠিকই জানতে পারবো। এদের দুজনকে চিনিস? আমি চিনি, হ্যাঁ চিনি আমি, কিন্তু কিন্তু এরা আমাদের গ্যাংয়ে নয়, এরা আমাদের গ্যাংয়ে নয়, এরা অন্য গ্যাংয়ে। তাহলে পরশু দিনকে এই দুজনকে ধাবায় তুই কি লস্যি খাওয়ানোর জন্য ডেকেছিলি? না 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 না, ওদেরকে আমরা আমাদের গ্যাংয়ে আসবার জন্য অফার দিয়েছিলাম, কিন্তু ওরা আসেনি, আসেনি। সত্যি বলছি, আমরা আর কিছু জানি না। আমি হ্যাঁ স্যার, সত্যিই তো বলছে। এই দুজন তো আসেনি ধাবাতে। কিছু বুঝতে পারছি না। যদি যশবন্ত আর ওর গ্যাং ওই গভর্নমেন্ট বিল্ডিং এ হামলা না করে থাকে, তাহলে ওরা কারা ছিল? স্যার, আমরা হোটেলে ঢুকে গেছি। সেটাই তো, যার পিছনে সুইমিং পুল আছে? হ্যাঁ স্যার, ওটাই। ভেরি গুড।
কিন্তু খুব সাবধানে থাকবে। কর্নারে ঘন্টা নেবে, যাতে পুরো করিডোরটা তোমাদের নজরে থাকে। ওকে, আমি আপনাকে ইনফর্ম করে দেব। একটা রুম চাই। আর কি বলছেন স্যার? একটা কেন, 10টা রুম পাবেন, কিন্তু স্যার ডিসকাউন্ট পাবেন না। ডিসকাউন্ট আমাদের দরকারও নেই, শুধু ওই খালি 10টা ঘর আমাদের দেখিয়ে দাও। আচ্ছা স্যার, থাকার জন্য একটা ঘর আর দেখার জন্য 10টা ঘর কেন? 10টা ঘর যখন খালি আছে, দেখাতে কোনো অসুবিধা আছে? একদম না। ছোট, হ্যাঁ যা স্যারদের সব কামরাগুলো দেখিয়ে দে। হ্যাঁ, ঠিক করে চেক করবে। রুম তো সবগুলোই ভালো স্যার। কর্নারেরটা ভালোই স্যার, 205। 205 পাওয়া যাবে? নিখিল, স্যার আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি স্যার। পুরো হোটেলটাই প্রথমে ভালো করে চেক করেছি, প্রবলেম নেই স্যার। গুড। আর দয়া, তোমাকে আর অভিজিৎকে কিছু বলার দরকার নেই, তবুও সাবধানে থাকবেন। হ্যাঁ স্যার, অভিজিতের সাথে কথা হয়েছে? হ্যাঁ, অভিজিতের সাথে কথা হয়েছে। ও হাইওয়ে হল্ট মোটেলে থেমেছে। ওখানকার আশেপাশের সমস্ত চেকপোস্টে আমি খবর দিয়ে দিয়েছি, যাতে নজরে রাখে। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে। কি হলো স্যার? কিছু না, এমনি দেখছিলাম। অ্যালার্ট থাকাটা খুবই জরুরি। কি হলো স্যার, কোনো গন্ডগোল হয়েছে? নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যালো স্যার। স্যার, হোটেলের নিচে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে কিছু লোক বসে আছে, মনে হচ্ছে আমাদের উপর নজর রাখছে। গাড়িটা তো চলে গেল স্যার। চলে গেল? একটা কাজ করো অভিজিৎ, ওই গাড়ির নাম্বারটা আমাকে SMS করে দাও, আমি এক্ষুনি চেকপোস্টে জানিয়ে দিচ্ছি। ওকে স্যার, আমি গাড়ির নাম্বারটা SMS করছি। স্যার, মনে হচ্ছে তো আজ সারা রাত জাগতে হবে। কেন, তোমার কি মনে হচ্ছে এখানে পিকনিক করতে এসেছি? না স্যার, আমি যদি দুজন সারা রাত জাগি, তাহলে কাল সারা দিন শুয়ে থাকবো। মানে স্যার? আরে ভাই, পালা করে পাহারা দেবো। তুমি এখন শুয়ে পড়ো। স্যার, তোমার জন্য মাত্র 1 ঘন্টা। গুড নাইট। আমি তো বুঝতে পারছি না তুমি এরকম করছো কেন। তোমাকে একবার নয়, আমি 1000 বার বলেছি, কিন্তু তবুও তুমি এই ভুলগুলো করে চলেছো কেন? যে কোনো কিছু করার আগে একবার ভালো করে ভেবে নাও, দ্বিতীয়বার যেন এরকম না হয়। বুঝতে পেরেছো? আমি এখনই আসছি।
রমেশ, শোনো আমার কথা, প্লিজ ঘরে চলো, এরপর আর কোনোদিনও হবে না। ঠিক আছে। ইয়েস স্যার। অভিজিৎ, তুমি যে গাড়ির নাম্বারটা আমাকে এসএমএস করেছো না, ওই গাড়িটা চেকপোস্টে এখন পর্যন্ত যায়নি। গাড়ি চেকপোস্টে এখনো পৌঁছয়নি? স্যার এখান থেকে ওরা চলে গেছে 8 ঘন্টা হয়ে গেছে। যদি এখন ওরা চেকপোস্টে না পৌঁছে থাকে তাহলে আশেপাশে কোথাও ঘাপটি মেরে বসে আছে। হ্যাঁ অভিজিৎ, মনে হয় আশেপাশেই কোথাও আছে। হ্যাঁ স্যার, আমি দেখছি। ঠিক আছে তাহলে স্যার, আমি শুয়ে পড়ছি। বিনীত তো কখন শুয়ে পড়েছে, ঘুম তো আমারও পাচ্ছে। ঠিক আছে, রেস্ট নাও, কেমন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে, গুড নাইট স্যার, গুড নাইট। বিনীত স্যার, এই দেখো, স্পাই ক্যামেরা, মাইক্রোফোন, এটা কোথা থেকে পেলেন স্যার? এখানে এই পেন্টিং এ ফিট করা ছিল। আমাদের কথা শুনতে পাচ্ছিল ওরা, আমাদের উপর নজর রাখছিল। কিন্তু স্যার ওরা জানলো কি করে যে আমরা এখানেই থাকবো? হতে পারে যে হোটেলের অন্য ঘরগুলোতেও ফিট করা আছে, অথবা তুমি যখন এই ঘরটাকে ফাইনাল করে নিচে গেলে তার মাঝেই কেউ একজন ফিট করে দিয়ে গেছে। মানে স্যার এখানে কেউ না কেউ ওদের সঙ্গে মিলিত। এখানে বিপদ আছে, চলো এখান থেকে। রিসেপশনিস্ট কোথায় চলে গেল? পুরো হোটেলটা চেক করো। স্যার কেউ নেই, এমনকি হোটেলের স্টাফরাও উধাও। পুরো হোটেল খালি, ফাঁসানোর জন্য জাল বিছিয়ে রেখেছে। এসপি স্যারকে বলতেই হবে। হ্যাঁ অভিজিৎ। স্যার, স্যার আমরা এই হোটেল ছেড়ে দিচ্ছি। এখানে অনেক গড়বড় আছে বলে মনে হচ্ছে। রুমের ভেতর ক্যামেরা আর মাইক্রোফোন লাগানো ছিল। তোমার রুমে ক্যামেরা আর মাইক্রোফোন পাওয়া গেছে, অথচ হোটেলে কেউ নেই, এর মানেটা কি? আরে এটা কি? কি হলো অভিজিৎ? লাইট চলে গেল স্যার। অভিজিৎ স্যার, আমি আপনাকে পরে ফোন করছি স্যার, এখানে ফায়ারিং হচ্ছে। ঠিক আছে, আমাকে কিন্তু তুমি বলে যাবে, আর সাবধানে, বুঝেছো? আমি দয়াকে ফোন করছি। হ্যাঁ স্যার। দয়া, তুমি যেখানেই থাকো ওখান থেকে বেরিয়ে পড়ো এক্ষুনি, এই মুহূর্তে। কি হয়েছে স্যার? মনে হয় ওরা আমাদের প্ল্যানের ব্যাপার জেনে গেছে। অভিজিৎকে ওরা অ্যাটাক করেছে। কিন্তু স্যার এই সময় হাইওয়েতে বেরোনোটা খুবই বিপজ্জনক। আমি বলছি তুমি ওখান থেকে বেরো, ওই জায়গা ছেড়ে বেরো এক্ষুনি। স্যার গুলি তো শেষ হতে চলো স্যার। একটা কাজ করো, আমাকে কভার করো, আমি গাড়ি থেকে নিয়ে আসছি। এখনো পর্যন্ত কিছু পাইনি স্যার, সব ঠিক আছে। এক মিনিট। রাস্তার একদম মাঝখানে গাড়িটা কেন দাঁড় করানো?
ব্যাপারটা কি? না স্যার, ওই একটা গাড়ি দাঁড়িয়ে আছে মাঝ রাস্তায়, খারাপ হয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার, আমরা পৌঁছে যাবো, এই ধরুন মোটামুটি আধ ঘন্টার মধ্যেই পৌঁছবো। স্যার ফায়ারিং করছে, মনে হয় ট্র্যাপে পড়েছে স্যার। মনে হচ্ছে ওর গুলি শেষ হয়ে গেছে। চল চল গিয়ে দেখি। আরে এবার খালি পিস্তল দিয়ে কি হোলি খেলবি তুই? চল বাইরে বেরো, নাহলে তোর বুকের ভেতর থেকে তোর হৃদয়টা টেনে বের করে নেব। চল সুটকেসটা দে, তাড়াতাড়ি দে। এই দে সুটকেসটা, ছাড় 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 ছাড়, ছাড়বি তো? সুটকেসটা তো খালি, কিন্তু এই গানটা খালি নয়। গানগুলো নিচে কর, নাহলে আর ঘিলু উড়িয়ে দেবো। চল নিচে কর বিনীত। এবার মুখোশটা তো খোল। হ্যাঁ কত দূরে আছে? স্যার দয়া স্যারের গাড়ি এই রাস্তাতেই 100 মিটার দূরে। 100 মিটার? কিন্তু ও ফোন কেন ওঠাচ্ছে না? দয়া, দয়া, দয়া! ও মাই গড, নিখিল! দয়া, নিখিল, দয়া, দয়া, কি হয়েছে স্যার? কি হয়েছে? হ্যাঁ অভিজিৎ, দেখো দেখো এই ভাইরাসটা ঠিক আছে? ভাইরাস? স্যার ভাইরাস নেই। কি ভাইরাস নেই? না স্যার। স্যার উঠুন স্যার। দয়া! আমার পুরো ভরসা ছিল যে আপনি এবং আপনার সিআইডি টিম ওই ভাইরাসগুলোকে সুরক্ষিতভাবে ঠিক জায়গায় পৌঁছে দেবেন, কিন্তু কিন্তু কি রামরঞ্জন স্যার, ওই ভাইরাসের ব্যাপারে আমাদেরকে বাদ দিলেও আপনার এবং আপনার টিমেরও জানা ছিল। তার মানে? মানে এটাই যে আপনার টিমেই কেউ বিশ্বাসঘাতক, যে ওদেরকে খবর দিয়েছে আমাদের এই গোপন প্ল্যানের ব্যাপারে। আপনারা তো লাস্ট মিনিটে আপনাদের প্ল্যান বদলে নিয়েছিলেন। আপনারা কোন রাস্তা দিয়ে যাবেন, কোন হোটেলে উঠবেন, এটা আমি জানতাম না। কিন্তু আপনি এটা তো জানতেন যে ওই ভাইরাস নিয়ে আমরা অশোকনগরের ল্যাবে যাচ্ছি। স্যার, এই রঘুকে অনেক জিজ্ঞাসা করলাম, কিন্তু ও একই জায়গায় আটকে রয়েছে। ও পুরো কাজটাই টাকার জন্য করেছে, কিন্তু সেই টাকা দিল কে সেটাও জানে না। দেখ রঘু, এখনো তো তুই হেঁটে চলে বেড়াচ্ছিস। সত্যি কথাটা যদি না বলিস, নিজের পায়ে আর দাঁড়াতেও পারবি না। স্যার আমি সত্যি বলছি স্যার, এই কাজটা করলে আমি 1 কোটি টাকা পেতাম স্যার, সত্যি, আর কিছু জানি না স্যার। 1 কোটি? কে সেই লোক যে তোমাকে 1 কোটি টাকা দিচ্ছিল? স্যার আমি শুধু আওয়াজটাই শুনেছিলাম স্যার। আমি একটা ফোন পেয়েছিলাম স্যার প্রাইভেট নাম্বার থেকে। ওরা আমার ঘরের পেছনে গোডাউনে 5 লাখ টাকা অ্যাডভান্সও দিয়ে গেছিল স্যার। আমি আর কিচ্ছু জানি না স্যার, সত্যি বলছি স্যার। সে যেই হোক না কেন, যে তোমাকে 1 কোটি টাকা দিচ্ছিল, সে আমাদের হাত থেকে বাঁচবে না, বাঁচবে না সে আমাদের হাত থেকে।
.22 ক্যালিবারের গুলি? দয়া স্যারের গাড়িতে .22 ক্যালিবারের গুলি চালানো হয়েছে? হ্যাঁ রজত, আর এই গুলিগুলোর নিচে রিমও আছে, এই দেখুন। রিসার্চ ল্যাবে যে গুলি চালানো হয়েছিল ওটার নিচে রিম ছিল না, আর না ওটা .22 ক্যালিবারের গুলি, ওটা ছিল .45 ক্যালিবারের গুলি। স্যার, না এই হামলায় অটোমেটিক গান ব্যবহার করা হয়েছে আর না বেশি ক্যালিবারের গুলি। সেটাই তো রজত, সেটাই তো। এটার একটাই মানে দাঁড়ায় যে ভাইরাস পাওয়ার জন্য শুধু একটা গ্রুপ নয়, আরো একটা গ্রুপ আছে। একটা ওই গ্রুপ যারা রিসার্চ ল্যাবের ওপর হামলা করেছিল, আর একটা গ্রুপ যারা দয়ার ওপর গুলি চালিয়েছিল। স্যার, তার মানে এখন আমাদের শুধু একটা নয়, দুটো গ্রুপকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবার আগে এটা জানতে হবে যে যে গ্রুপের কাছে ভাইরাস আছে ওরা কারা। একটা সূত্র আছে বস, একটা সূত্র আছে যেটা ধরে ওখানে পৌঁছতে পারবে। আরে বলো, তাড়াতাড়ি বলো শাহরুখকে। বলছি, এসো। বস, এইটা হচ্ছে সেই বোমটার টুকরো যেটা ফাটিয়ে অপরাধীগুলো ওই ভ্যানটা উড়িয়ে দিয়েছিল। এই বমে টাইমারের সাথে সাথে ফার্টিলাইজারও পাওয়া গেছে। আরে এটার মধ্যে বিশেষত্ব কি আছে? আশ্চর্যের কি আছে? আশ্চর্য এই বস যে এই বোমটা দেখতে তো খুব ছোট টিফিন বক্সের মতো, কিন্তু আসলে খুব ভয়ঙ্কর। এই বোমটার ব্যবহার বড় বড় ফ্যাক্টরিতে এক্সপোজারের জন্য করা হয়ে থাকে। আর একটা কথা, আর এই বোমের কম্পোনেন্ট বাজারে সহজে পাওয়া যায় না। বড় বড় ফ্যাক্টরিগুলোকেও বিশেষ পারমিশন নিয়ে স্পেশাল অর্ডার দিয়ে তবে আনাতে হয়। তাহলে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কোন ফ্যাক্টরি থেকে চুরি করা হয়েছে। খোঁজ নিতে হবে এমন কতগুলো ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রি আছে যেখানে এইসব ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। স্যার। হ্যাঁ, কি জানতে পারলে বোমের ব্যাপারে? এই বোম পাইপলাইন কোম্পানিতে ব্যবহার করা হয়। আমি শহরের সব এরকম কোম্পানিকে জানিয়ে দিয়েছি। যখনই জানা যাবে যে এই বোমটা কোথা থেকে গায়েব হয়েছিল তখনই জানতে পারবো। স্যার, সেই নকল নাম্বার প্লেটওয়ালা গাড়িটার খবর পেয়ে গেছি। চেসি নাম্বার থেকে আমরা বুঝে গেছি ওই গাড়িটার আসল মালিক কে। কার গাড়ি? স্যার, ইউনিক ট্যাক্সি কোম্পানির। আচ্ছা, ইউনিক ট্যাক্সি কোম্পানি। স্যার, ওই ভ্যানটা কেউ বুক করেনি, আর ওটা তো চুরি হয়ে গেছিল। কি ভ্যান চুরি হয়েছিল? হ্যাঁ স্যার, কালকেই ভ্যান চুরি হয়ে যায়, আর কালকেই আমি একটা রিপোর্ট লিখিয়েছিলাম। মিথ্যা কথা বলছো না তো? কি স্যার, কেন মিথ্যা বলবো? একে তো আমার এত বড় লোকসান হয়ে গেল, তার উপর স্যার আমার ওপর সন্দেহ করছেন। আচ্ছা, তাহলে তোমার ভ্যান এখান থেকে চুরি হয়েছিল? বিশেষ করে এটাই সেই জায়গা যেখানে আমার ভ্যানটা ছিল। এইখানে দাঁড়িয়ে ছিল? সূর্য, কি করছো তুমি? কিছু না, ভাবলাম এই ময়লাটা এখানে পড়ে রয়েছে তাই তুলে বাইরে ফেলে দেবো। চলো দেখাও। এটা তো রেস্টুরেন্টের বিল। 5টার সময় এখান থেকে স্যান্ডউইচ কেনা হয়েছিল, পনির স্যান্ডউইচ। আচ্ছা, কটা নাগাদ ভ্যানটা চুরি হয়েছিল? স্যার, এই ধরুন রাত 8টা নাগাদ। সন্ধ্যা 8টার সময় ভ্যান চুরি হয়েছিল, আর 5টার সময় ক্যাফে কেমানি থেকে স্যান্ডউইচ কেনা হয়েছিল, আর তারপরে ভ্যান চুরি হয়েছিল ক্যাফে কেমানি। তাহলে আপনার ওয়্যারহাউস থেকে সিলভার বক্স চুরি হয়? হ্যাঁ স্যার। বক্স এইভাবে কিভাবে চুরি হয়ে গেল? আপনাদের সিকিউরিটি গার্ডরা কি নাক ডেকে ঘুমাচ্ছিল? না স্যার, 2 দিন আগে আমাদের ওয়্যার হাউসে আগুন লেগেছিল, হয়তো সেই সময় কেউ বক্সটা চুরি করে নিয়েছে। আগুনটা লাগলো কিভাবে? স্যার, ওই শর্ট সার্কিট থেকে। তারপরে আমরা মেইন বোর্ডকে চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে গেছি। যেখানে এই মেইন বোর্ডটা আগে ছিল সেটা দেখান। আসুন স্যার। স্যার, এই হলো বোর্ড। আগুন লাগেনি, লাগানো হয়েছে যাতে আগুনের অজুহাতে সিলভার বক্সটা চুরি করা যায়। কি আগুনটা জেনে শুনে লাগানো হয়েছে? একদম তাই। কেউ জেনে শুনে এই ফিউজে মোটা তার লাগিয়েছিল যাতে শর্ট সার্কিট হলে ফিউজটা যাতে না ওড়ে এবং আগুন লেগে যায়। তার মানে যেই করে থাকুক না কেন, উগ্রপন্থীদের সাথে তার যোগ আছে। এই পাওয়ার বোর্ডে যে কটা আঙুলের ছাপ আছে তুলে নাও।
কি নেবেন স্যার? আইসক্রিম, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, বার্গার। আমরা সিআইডি অফিসার। স্যার সিআইডি কি ব্যাপার স্যার? কাল বিকাল 5টায় কেউ আপনার দোকান থেকে পনির স্যান্ডউইচ কিনেছিল। এই হলো তার বিল। ভালো করে দেখুন বিলটা, আর মাথাটা খাটিয়ে ভালো করে বলুন কে কিনেছিল এটা। স্যার এমনিতে তো অনেক লোকই পনির স্যান্ডউইচ কিনতে আসে, এরমভাবে কি মনে রাখা যায়? তুমি না বলতে পারলেও এই সিসিটিভি ফুটেজ এটা তো বলতে পারবে যে কে এবং কখন এসেছিল। ফুটেজ দেখাও একটু। হ্যাঁ স্যার। প্রথমে এই বিকেল 5টার ফুটেজ দেখাও। স্যার এই দুজন লোকই এসেছিল 5টার সময় পনির স্যান্ডউইচ কিনতে। স্যার দেখে মনে হচ্ছে যে কোনো এক লোক দাড়ি লাগিয়েছিল। আর এই দ্বিতীয়জন টুপি আর চশমা নকল লাগিয়েছে। ও, তাহলে এই দুজনই ছদ্মবেশে এখানে এসেছিল। এই ফুটেজটা চাই আমাদের। ওকে। পুরোপুরি পজ করো, এবার রিওয়াইন্ড করে ওর হাতের উপর জুম করো। ভালো করে দেখো দয়া, ওর হাতের মধ্যে কিছু আছে। হাতে তো ট্যাটু করা আছে স্যার। হ্যাঁ, TS। স্যার এই টিএসটা আবার কি? স্যার হতে পারে কোনো অপরাধীর নামের ইনিশিয়ালস। হ্যাঁ হতে পারে। পুরোপুরি একটা কাজ করো, আমাদের ক্রিমিনাল রেকর্ড চেক করো, দেখো কোন কোন অপরাধীর নাম TS দিয়ে শুরু হয়েছে। স্যার 1 মিনিট স্যার। আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ট্যাটুটা আমি আগে কোথাও দেখেছি। স্যার আপনি এই অপরাধীকে চেনেন? ট্যাটুটা দেখে তো মনে হচ্ছে যে এই লোকটার সাথে কোথাও না কোথাও হাতাহাতি হয়েছে। TS তুষার না, তরুণ, কি নাম যেন লোকটার? TS তেজা, তেজা শান। TS স্যার। তেজা শান, তেজা শান। পুরবি এই তেজা শানের পুরো জীবনপঞ্জি বের করো, বলো কি আছে। হ্যাঁ স্যার। স্যার এই যে স্যার এই তেজা তো গাড়ি চুরি করে। আচ্ছা 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 আচ্ছা, এবারে মনে পড়েছে। মার্চে যখন আমি নাসিক যাচ্ছিলাম তখন রাস্তার মাঝখানে একে গাড়ি চুরির জন্য ধরেছিলাম স্যার। স্যার এ তো ছোটখাটো চোর, এত বড় ষড়যন্ত্রে ওর কি হাত থাকতে পারে? আছে বিনীত, আছে। যেভাবে রঘুকে এই খেলায় নেওয়া হয়েছে ওইভাবে তেজাকেও ব্যবহার করা হচ্ছে। এই খেলায় অনেক চুনোপুটি সামিল আছে, আর আমরা চাই তাকে, যে এদেরকে পরিচালনা করে। স্যার। হ্যাঁ স্যার, ওই পাইপলাইন কোম্পানির ইলেকট্রিসিটি বোর্ডে যে আঙুলের ছাপ পাওয়া গেছিল তার রিপোর্ট চলে এসেছে। কার আঙুলের ছাপ আছে? স্যার ওটা কোনো হিমাংশু নামের লোকের। হিমাংশু? আচ্ছা, এটা ওই হিমাংশু নয় তো যে কিডন্যাপিং, ড্রাগস আর স্মাগলিং করে বেড়ায়? হ্যাঁ, আর আতঙ্কবাদীদের কাছে ড্রাগস আর অস্ত্রও বিক্রি করে। দয় ভাইরাস ওই চুরি করেছে, হিমাংশু। আর ও এখন ভাইরাস ওই লোকগুলোর কাছে বিক্রি করবে যারা আমাদের দেশের ক্ষতি করতে চায়। ওরা কিছু করার আগেই খোঁজ নাও, খোঁজ নাও এই ইঁদুরটা কোন গর্তের মধ্যে গিয়ে লুকিয়ে আছে। ওই যে ওখানে স্যার বসে আছে, গিয়ে কথা বল যা। সালাম স্যার। বস কাল্লু। দেখ, আমার হিমাংশুর ঠিকানা চাই। হিমাংশুর? দেশের সুরক্ষার ব্যাপারটা তাড়াতাড়ি বল। স্যার আমি সত্যি কথা বলছি, ও কোথায় আছে আমি সত্যি সত্যি জানি না। দেখ, আমরা খুব ভালো করে জানি তুই হিমাংশুর জন্য কাজ করিস, তাই সবকিছু সত্যি সত্যি বলে দে, না হলে সিআইডির হাতে একটা খুন হয়ে যাবে। কি 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 করছেন স্যার? যন্ত্রটা সামলে রাখুন,
চল বল, হিমাংশুর ফোন নাম্বার, অ্যাড্রেস যা কিছু তুই জানিস বল। সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আমার কাছে একটা ফটো আছে স্যার, সেটা আপনাদের কাজে লাগবে। কার ফটো? দেখাচ্ছি স্যার, এই দেখুন স্যার। কোথাকার ছবি এটা? স্যার আমার মনে হচ্ছে হয়তো এটা হিমাংশু ভাইয়ের নতুন আড্ডা। ঠিক, ওর একটা বন্ধু আছে মুন্না, ওই আমাকে পাঠিয়েছে স্যার। ও আমাকে বলেছিল যে ওখানে হয়তো কোটি টাকার কোনো ডিল হচ্ছে, হিমাংশু ভাই ওখানে একটা বড় রকম দাও মারবে। স্যার এটার মানে দাঁড়ালো যে ওই ভাইরাসের বিক্রি এই জায়গাতেই হবে। আরে ওই মুন্নাকে জিজ্ঞাসা করো না কোথাকার ছবি এটা। স্যার ও তো বাইরে চলে গেছে, আমার কাছে ওর কোনো ফোন নাম্বারও নেই, কোনো অ্যাড্রেসও নেই স্যার। সত্যি কথা বলছি স্যার। এই বাংলোটা দেখো, সমুদ্রের আশেপাশে কোথাও মনে হচ্ছে। এই লোকটা একটা গাড়ির মধ্যে আছে। XYP 5051। খোঁজ নাও এই গাড়িটা কার নামে রেজিস্টার্ড। এই গাড়িটা থেকে আমরা জানতে পারবো এই বাংলোটার ব্যাপারে। সাবধানে, হিমাংশু কিন্তু অ্যাটাক করতে পারে। পুরো বাড়িটা খালি, আর এখানকার সব লোক পালিয়ে গেছে। হ্যাঁ অভিজিৎ, হিমাংশু নিশ্চয়ই এখান থেকে ভাইরাস নিয়ে পালিয়ে গেছে। একটা কাজ করো, তোমরা দুজন চেক করো এদের জামা প্যান্টে, দেখো কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস কিছু পাও কিনা। স্যার এই কাল্লু বলছিল হিমাংশু ভাইরাসের অনেক বড় ডিল করতে যাচ্ছে। অভিজিৎ, যা কিছু ঘটে যাক, হিমাংশুর কাছ থেকে দেশের শত্রুর কাছে যদি ভাইরাসটা পড়ে যায়, এই হিমাংশুকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। স্যার। হ্যাঁ স্যার, ওর কাছে এই মোবাইলটা পেলাম। মাই গড, অভিজিৎ দেখো, একে হিমাংশু মেসেজ পাঠিয়েছে যে ভাইরাসের জন্য আরো একটা খরিদ্দার পাওয়া গেছে। ওকে আমি খতরপুর ফ্যাক্টরিতে পাঠাচ্ছি। আরো একজন কাস্টমার? এর মানেটা হচ্ছে হিমাংশু কোনো একটা পার্টিকুলার গ্যাংকে ভাইরাস দিচ্ছে না, আরো অনেকে পড়ে আছে ভাইরাসের পিছনে। এই হিমাংশু ভাইরাসের নিলামি করছে খতরপুর ফ্যাক্টরিতে। হ্যাঁ অভিজিৎ, একটা কাজ করো অভিজিৎ, তুমি নিজের জন্য একটা নকল নাম আর একটা নকল আইডেন্টিটি নিয়ে নাও। আমি তোমাকে আর হিমাংশুকে একটা মেসেজ পাঠাচ্ছি। দুটো আরো মালকে ফ্যাক্টরিতে পাঠাচ্ছি।
কি হয়েছে? তোমরা দুজন কারা? আমি হলাম মার্কো আর এটা আমার ছোট ভাই টার্কো। কোয়াত্রা। আমরা ভাইরাস কিনতে এসেছি। আস্তে বলো, আস্তে। আমরা ভাইরাস কিনতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসো। ভেতরে? দাঁড়াও, আমাদের লোকের মেসেজটা দেখাও। এই, তুমি আমাদের উপরে সন্দেহ করছো? আরে ছোট ভাই, বাদ দাও, ছেড়ে দাও। মেসেজ দেখতে চাও? হ্যাঁ। এই যে। ভাইরাস লাগবে তো খাটারপুর ফ্যাক্টরিতে চলে এসো। এক মিনিট। এই বন্দুকটা? গান? আমাদের কাছে গান থাকবে না তো কি ললিপপ থাকবে? কিন্তু এখানে বন্দুক অ্যালাউড নেই। অ্যালাউ নেই? ঠিক আছে, আমরা এখানে ভাইরাস কিনতে এসেছি, গুলি চালাবার জন্য তো আসেনি। এসো ছোট। বস, এ মার্কো, এর ছোট ভাইয়ের নাম টার্কো। হ্যালো হিমাংশু। হ্যালো মার্কো, টার্কো, আগে তোদের নাম কোনো শুনিনি। এই জন্যই তো আমরা ভাইরাস কিনতে এসেছি। ওই ভাইরাস দিয়ে আমরা ফাটিয়ে দেব, এমন ধামাকা দেব যে ইন্টারপোলের পুলিশও আমাদের নামে থর থর করে কাঁপবে। কোথার থেকে ধরে এনেছে দুটো হনুমানকে? হেই, কত দাম তোমার ওই ভাইরাসের? সবচেয়ে বেশি দাম আমরা দেব। বসাও দুজনকে। চলো ভেতরে এসো। হনুমান বললো তোমাকে? বলবো। হ্যাঁ, তাহলে সময় এসে গেছে নিলাম শুরু করার। আমাদের সামনে 3 জন খরিদ্দার মজুদ হয়েছে ভাইরাস কেনার জন্য। দেখা যাক এই অমূল্য ভাইরাস কার ভাগ্যে আছে। 1 মিনিট, নিলাম শুরু হওয়ার আগে আমি ভাইরাসটা দেখবো। হ্যাঁ চুপ, যে ভাইরাস কিনবে সেই ভাইরাস দেখতে পাবে। কোনো ব্যাপার না, ওরা খরিদ্দার, ওদের দেখার পুরো অধিকার আছে। পাপ্পু, এদের সবাইকে মাল দেখিয়ে দাও। ভাইরাস এখানেই কোথাও আছে। হ্যাঁ, তাহলে নিলামে শুরু করা যাক 10 কোটি টাকা দিয়ে। বলুন, ডাকুন। 11 কোটি, 12 কোটি, 15 কোটি, 20 কোটি, 20 কোটি, 40 কোটি। হ্যাঁ, 40 কোটি, 50 কোটি, 60 কোটি, 60 কোটি, বাস 60 কোটি। এই অমূল্য ভাইরাসের দাম তো 100 কোটিও কম হবে। আপনারা সবাই দাম বাড়ান। আছে কেউ? 60 কোটি 1, 60 কোটি 2, 60 কোটি 3। অভিনন্দন জানাই মার্কো এবং টার্কোকে, ভাইরাস আপনাদের হয়ে গেছে। টাকা এনেছো? আরে কি রকম বাচ্চাদের মতো কথা বলছে হিমাংশু? 60 কোটি টাকা কেউ পকেটে নিয়ে আসবে? এই নাও, আমার এই মোবাইল ফোনের মধ্যে তোমার অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দাও।
2 মিনিটের মধ্যে টাকা তোমার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। দিন। লেটস গো। তোমাকে শুভেচ্ছা হিমাংশু। 2 মিনিটের মধ্যে তুমি অনেক বড় লোক হয়ে যাবে। তোমার সাথে কাজ করে এই মার্কো আর টার্কোর খুব আনন্দ হয়েছে। নাও এবার ভাইরাস আমাকে দিয়ে দাও। দাও। দাঁড়া। ভাইরাস এরা না, আমি নিয়ে যাব। এই বন্দুক নামা। এটা ভালো হচ্ছে না, বন্দুক নিচে রাখো। এই এই এটা চিটিং। এই নিলামে আমরা জিতেছি। 2 মিনিটের মধ্যে হিমাংশুর অ্যাকাউন্টে 60 কোটি টাকা পৌঁছে যাবে। নিজের লোকেদের বল বন্দুক নিচে রেখে দিক, তা না হলে সবকটা গুলি তোর মাথায় ঢুকে দেব। ভেরি গুড, ভাইরাস আমাকে দে। পাপ্পু ভাইরাস দিয়ে দে। হ্যাঁ অভিজিৎ স্যার, ভাইরাস নিয়ে ও এক্ষুনি বেরিয়ে গেল। মাই গড। অভিজিৎ, এর মুখটা খোলাতেই হবে, কিন্তু প্রথমে একে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চল চল চল। স্যার আমি কিছু জানি না, ওরা ভাইরাস চুরি করে কোথায় নিয়ে গেছে। কথা শুনবে না মানে কি স্যার? লাথির ঢেকি চড়ে কি আর ওঠে কখনো? স্যার আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? মিথ্যে বলে আমার কি লাভ স্যার? একজন আতঙ্কবাদীকে বিশ্বাস করব? একজন দেশদ্রোহীকে বিশ্বাস করব? আমি দেশদ্রোহী নই স্যার। আমি তো গত সপ্তাহে এই গ্রুপে জয়েন করেছি স্যার। আমি যদি এটা জানতাম স্যার যে এরা দেশের এত বড় ক্ষতি করতে চায়, তো কোনোদিন এদের সঙ্গে আমি দিতাম না স্যার। তাহলে কে বলেছে এই গ্যাংয়ে নাম লেখাতে? স্যার শুধু টাকার জন্য আমি এদের দলে যোগ দিই স্যার। আচ্ছা, তার আগে তুই জানতিস না যে এই লোকগুলো ভাইরাস চুরি করতে এসছে? হ্যাঁ না স্যার, এরা আমায় কোনোদিন বলেইনি যে এরা কি করতে চলেছে। আমি তো আজকে সকালেও জানতাম না যে এরা ভাইরাসের জন্য আবার একবার হামলা করতে চলেছে স্যার। আবার? হ্যাঁ স্যার। প্রথম কবে হামলা করেছিলি? স্যার প্রথমে যে হামলা সরকারি বিল্ডিং এ হয়েছিল সেটা আমরাই করেছিলাম স্যার। সরকারি বিল্ডিং এর উপর হামলা করেছিলি? হ্যাঁ, আর তারপরেও তুই বলছিস দেশদ্রোহী নস? নাম কি তোর বসের? সে কে? স্যার ওনার নাম স্যার দামোদর। দামোদর? প্রবি
আমাদের ক্রিমিনাল রেকর্ড চেক করো, দেখো কি জানা যায় এই দামোদরের ব্যাপারে। স্যার, কবে থেকে প্ল্যান চলছে তোদের এই হামলার? আমাদের প্ল্যানিং সেদিন থেকেই চলছিল, যেদিন থেকে হিমাংশুর গ্রুপের লোকেরা ওই ভাইরাস আমাদের চোখের সামনে থেকে নিয়ে যায় স্যার। আর এই সমস্ত ব্যাপার দামোদর আরো একদম কাছের লোকেরাই জানতো স্যার। এছাড়া আমি আর কিচ্ছু জানি না স্যার। কিচ্ছু জানি না শুনে কানে ব্যথা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ভাইরাস কোথায় আছে বলে দে, না হলে তোর অবস্থা যে কি হবে শেষে আমরা কিচ্ছু জানি না, বুঝেছিস? স্যার, দামোদর নামের কোনো অপরাধী আমাদের ক্রিমিনাল রেকর্ডসে নেই। স্যার, এই লোকটা এখনো আমাদের মিথ্যে কথা বলছে। ওর বসের আসল নাম এখনো পর্যন্ত আমাদের বলেনি। স্যার, আমি তো জানি ওর নাম দামোদরই। স্যার, হতে পারে ওর অন্য কোনো নাম আছে। কিন্তু ওর মুখটা তো তুই দেখেছিস। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে ওর স্কেচটা করাও, বুঝেছিস? ওর আড্ডাটা কোথায় বল। অভিজিৎ, পুরবীর সঙ্গে তুমি ওদিকটা যাও, আমরা ওদিকটা যাই। স্যার, হ্যাঁ স্যার, কিচ্ছু পাইনি, পুরো খালি। স্যার, এই দেখুন স্যার, একটা বিল্ডিং এর প্ল্যান পেলাম। অভিজিৎ, এটা কোন বিল্ডিং এর প্ল্যান হতে পারে? স্যার, হতে পারে এটা বিল্ডিং এর লুকোনোর কোনো জায়গা। না নিখিল, আমার তো মনে হয় না। এরকম বিপজ্জনক ভাইরাস নিয়ে বারে বারে জায়গা চেঞ্জ করবে না। আমার তো মনে হয় এরা এই বিল্ডিংটায় ভাইরাস ছড়াচ্ছে। বিনীত, জানা গেছে কোন বিল্ডিং এর নকশা এটা? না স্যার, এখনো না। এরকম সমস্ত কমার্শিয়াল বিল্ডিং এর নকশা আমি চেক করেছি স্যার। কিন্তু আমাদের হাতে সময় খুব কম, এমন যেন না হয় এই নকশা নিয়ে আমরা আলোচনা করছি আর ওখানে ভাইরাস অ্যাটাক হয়ে গেল। হ্যাঁ স্যার, এই সত্য যে দামোদরের স্কেচ বানিয়েছিল, ও দামোদর নয়, ওর নাম অংশুমান। অংশুমান কোনো পুরনো পাবি নিশ্চয়ই? না স্যার, অংশুমান কোনো অপরাধী নয়, বরং এক আর্মি অফিসার ছিল। হোয়াট? আর্মি অফিসার? আর্মি অফিসার, হ্যাঁ মনে পড়েছে। 2008 সালে শত্রুপক্ষ অংশুমানকে ধরেছিল আর ওকে মেরেও ফেলেছিল। তাহলে নিশ্চয়ই ওই অংশুমানই হবে, ওই অংশুমানই এই হবে। কিন্তু স্যার, এটা কিভাবে হতে পারে? একজন মরে যাওয়া আর্মি অফিসার এই কাজটা কিভাবে করতে পারে স্যার? স্যার, হতে পারে দামোদর অংশুমানের রূপ ধরে এসব করছে, অংশুমান সেজে। না নিখিল, দামোদর তো সবার সামনে আসতে প্রস্তুতই নয়, কেউ ওকে দেখেনি। তাহলে ছদ্মবেশ ধারণ করে কেন আসবে? না, অংশুমান মারা যায়নি, অংশুমান বেঁচে আছে, এখনো অংশুমান বেঁচে আছে। কিন্তু স্যার, অংশুমান যদি বেঁচে থাকতো তাহলে ওর ফ্যামিলির লোকেদের সাথে তো দেখা করতো। পুরবী, ওর ফ্যামিলির রেকর্ডটা চেক করো তো। স্যার, একজন আর্মি অফিসার কেন নিজের দেশের সাথে বেইমানি করবে? কেননা বোধহয় ওর মনে এখনো এই ব্যাপারে রাগ রয়েছে যে যখন শত্রু দেশ ওকে ধরেছিল তখন আমাদের দেশের লোকেরা ওকে বাঁচানোর জন্য চেষ্টা করেনি। কিন্তু স্যার, এই কথা তো সত্যি নয়। সরকার তো সম্পূর্ণ চেষ্টা করে ওদের বাঁচানোর জন্য। হ্যাঁ পুরবী, এই কথাটা তো আমিও জানি। হয়তো ওর মনে হয়েছে যে আমাদের দেশের লোকেরা ওর বাঁচানোর পুরো চেষ্টা করেনি, আর এই জন্য ও ক্ষুব্ধ। স্যার, হ্যাঁ স্যার, এই নকশাটা হোটেল ফ্রি এশিয়ার নকশার সঙ্গে ম্যাচ করে স্যার। হোটেল ফ্রি এশিয়া? আমার বাবা জীবনের প্রতিটা ক্ষণ সমর্পণ করেছেন দেশভক্তির নামে, শহীদ হয়ে গেছেন এই দেশে। আর আপনারা সিআইডির লোকেরা ওনাকে দেশদ্রোহী বলছেন, ওনাকে অপরাধী বলছেন। আই এম সরি মিস রিয়া, কিন্তু সত্যি এটাই যে আপনার বাবা মিস্টার অংশুমান দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর সে মারা যায়নি, এখনো সে বেঁচে আছে। নিজের দেশের বিরুদ্ধেই একটা এমন ষড়যন্ত্র করছে, ভগবান জানে তার জন্য আগামী প্রজন্মকে কত মাসুল দিতে হবে। এটা হতে পারে না। বাবা যদি বেঁচেই থাকতেন তাহলে আমার সঙ্গে দেখা করতে আসেননি কেন? হতে পারে উনি এসেছিলেন
আর আপনি আমাদের সেই কথাটা লুকিয়ে যাচ্ছেন। হোয়াট? আমি আপনাদেরকে মিথ্যে কেন বলবো? আমি বুঝতে পারছি না আপনারা আমার কথাটা বিশ্বাস কেন করছেন না। আচ্ছা, মেনে নিলাম যে আপনি সত্যি কথা বলছেন। হ্যাঁ সূর্য, এনার ঘরের তল্লাশি নাও। ওকে স্যার। তল্লাশি? সেটা আবার কেন? সত্যি যে বলে সে আবার তল্লাশি দিতে ঘাবড়াবে কেন, তাই না রিয়া ম্যাম? স্যার, এই মোবাইল ফোনটা পেলাম, কিন্তু এর মধ্যে ওনার বাবা অংশুমান বাবুর কোনো নাম নেই। কোথাও কোনো নাম নেই? একটা কাজ করো সূর্য, মোবাইলটাকে ভালো করে চেক করো আর দেখো যে রিয়া ম্যাডাম সব থেকে বেশি ফোন কোন নাম্বারে করেছে। স্যার, এটা 5টা নম্বর। 5টা নম্বর? জানতে হবে যে এর মধ্যে কোন নাম্বারটা ভাইরাস নিলাম হওয়ার জায়গার নাম্বার। স্যার, দেখাচ্ছে অংশুমানের মোবাইলটা এখানে আছে। চলো চটপট খুঁজে বের করতে হবে। আরে স্যার, আপনারা ভেতরে যেতে পারেন না স্যার। হ্যালো স্যার, বলুন আপনাকে কি সাহায্য করতে পারি? ফোনটা না তুললে সাহায্য করবে কি করে? কখন থেকে ফোন করছি, আপনারা ফোন তুলছেন না। সরি স্যার, আসলে আর্মি অফিসারদের কনফারেন্স চলছে, সব লোক ওখানে ব্যস্ত রয়েছে, সেই কারণে ওই ফোনটা কেউ হয়তো তুলতেই পারে। কনফারেন্স যেন বন্ধ হয়ে যায়। স্যার কিন্তু কেন? আমরা সিআইডি থেকে আসছি, কনফারেন্স তাড়াতাড়ি বন্ধ করো। স্যার সরি স্যার, কিন্তু কনফারেন্স শুরু হয়ে গেছে, আপনারা তো। মাই গড, এ কি এসেছে কনফারেন্সে? জানি না স্যার, কত লোক এসেছে কার কথা মনে রাখবো, কিন্তু ব্যাপার কি স্যার? খুব সিরিয়াস ব্যাপার। তুমি একটা কাজ করো, হোটেলটা সিল করে দাও, কেউ যেন বাইরে আসা যাওয়া না করে। সিসিটিভি লাইভ কভারেজ দেখবো এখনই। স্যার, এইদিকে। অভিজিৎ এখানে। এক্সকিউজ মি, শ্রেয়া ওদিকটা দেখো। যান প্লিজ, তাড়াতাড়ি। মন দিয়ে দেখবে, খুব ভালো করে। শ্রেয়া, তুমি কিছু দেখতে পাচ্ছ? না স্যার, অংশুমানকেও দেখা যায়নি আর ওর গ্যাংয়ের অন্য কাউকেও না। স্যার, এখানে তো মনিটর লাগানো আছে, এটার মানে হলো হোটেলে যা কিছু হচ্ছে অংশুমান সব কিছু জানে। স্যার, হতে পারে ওরা কনফারেন্স হলের ভেতরেই আছে, যেখানে ওই ফাংশনটা হচ্ছে। না, কনফারেন্স হলের বাইরে মিলিটারিদের টাইট সিকিউরিটি আছে, ওখান থেকে ঢোকার ভুল করবে না ওরা। স্যার, তার মানে ওরা ভাইরাস অন্য কোথা থেকেও ছাড়তে পারে। একদম ঠিক বলেছো শ্রেয়া, একদম ঠিক। ভাইরাস 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 কোনো বোম বা গুলি নয়। একবার এই ভাইরাস হাওয়ায় যদি মিশে যায় না, জানি না কত লোক মারা যাবে। স্যার, এটা অভিজিৎ, বাতাসে ভাইরাস ছড়ানোর সব থেকে সহজ পন্থা হলো এই এয়ার সার্কুলেশন। হ্যাঁ, এয়ার সার্কুলেশন। শ্রেয়া, এয়ার সার্কুলেশনের রুমের সিসিটিভি দেখাও। স্যার, এই দুটো লোক ওই এরিয়ার দিকেই যাচ্ছে, মনে হচ্ছে স্টাফ। না না, এরা অংশুমানের লোক। স্যার, ভাইরাসের নিলামের সময় আমি ওদেরকে ওখানে দেখেছি। এদের থামাতে হবে। চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে গুলি করব। যদি আমরা মৃত্যুকে ভয় পেতাম তাহলে ভাইরাস ছড়ানোর কাজ আমাদের দেওয়া হতো না অফিসার। সত্যি অংশুমান সব কিছু জানে, কোথায় কি হচ্ছে। হাঁদারাম, অনেক দেরিতে বুঝতে পারলে। বোধহয় তুই এই খবরটা জানিস না যে সিআইডি তোর নাটকের ওপরে পর্দা ফেলতে চলেছে। নিরীহ লোকের প্রাণ বীর পুরুষরা নেয় না, কা পুরুষরা নেয়, বুঝেছ? এই দেশ আর দেশবাসীকে ধ্বংস করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যতক্ষণ সিআইডি আছে ততক্ষণ তোমাদের মতো লোক দেশ আর দেশের লোকেদের কোনো ক্ষতি করতে পারবে না। গুলি চালানোর কোনো প্রয়োজন নেই, এটা খুলতেই আমরা সবাই এমনি মরে যাব। এই নাও প্রজাতন্ত্র দিবসের পুরস্কার এসিবি প্রদ্যুমানের তরফ থেকে।
ফ্যান্টাস্টিক, গ্রেট ওয়ার্ক অভিজিৎ। এটা কি করে সম্ভব? তোমাদের কি মনে হয় যে অংশুমান এত বোকা? আমার কাছে দুটো আরো ভাইরাসের ক্যানিস্টার আছে। ভারতের ধ্বংস এখন নিশ্চিত, নিশ্চিত। লজ্জা হওয়া উচিত তোর। যে দেশের সেনাবাহিনীতে ছিলিস একসময় তুই, সেই দেশকে শেষ করতে উঠে পড়ে লেগেছিস। কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি আমাকে এই দেশ। এতদিন পড়ছিলাম এত বছর ধরে ওই শত্রুদের কাল কুটুরিতে, আর এখানে আমাদের প্রিয় ভারতবাসীরা আরামের ঘুম ঘুমোচ্ছিল, উৎসব করছিল, ডিস্কো যাচ্ছিল, প্রেম ভালোবাসা করছিল। দেখ অংশুমান, যাই হোক না কেন তোর সঙ্গে, তার জন্য আমরা সবাই আফসোস করছি। আর এটাও ঠিক নয় যে সরকার তোকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি, অনেক চেষ্টা করেছে। ব্যাস, এখন আমার জীবনের একটাই উদ্দেশ্য, ভারতকে ধ্বংস করা, নিশ্চিহ্ন করা। আর এইবার দেখে নাও তার প্রথম নমুনা। একে দেখো অভিজিৎ, এই সেই অংশুমান, সাহসী আর্মি, আর আজ ভয় লেজ গুটিয়ে পালাচ্ছে। এগোবেন না, আমি বলছি এগোবেন না, না হলে আমি নিজেকে গুলি করে দেবো। এগোবেন না। এত সহজ মৃত্যু তোর প্রাপ্য নয় অংশুমান। যে অপরাধ তুই করেছিস তার ফল তো তোকে ভোগ করতেই হবে। আমার দুঃখ তো এই একটাই যে যে দেশবাসীর জন্য আমি 8 বছর লড়াই করলাম, সেই দেশ আমাকে ফেরত নিয়ে আসার কোনো চেষ্টা করেনি। চেষ্টা করেছিল, কিন্তু শত্রু দেশ রটিয়ে দিয়েছিল যে তুই মারা গেছিস। আর মিস্টার অংশুমান, তোমার সঙ্গে 8 জন সৈনিক ধরা পড়েছে, তাহলে এরকম কেমন ভাবে হলো যে তুমি একাই বেঁচে রইলে? কারণ এ আতঙ্কবাদীর সঙ্গে হাত মিলিয়েছে, আতঙ্কবাদীর সঙ্গে দেশকে বিক্রি করতে চাইছে। আর দেশের রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে শত্রুর কি প্রয়োজন? কিন্তু যতক্ষণ আমরা আছি, যতক্ষণ সিআইডি আছে, এরকম হবে না, কোনোদিনও হবে না। জয় হিন্দ, জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.